ফ্রম চোপতা। সুপ্রভাত সবাইকে। আমাদের তো প্ল্যান অনুযায়ী কিছু হচ্ছেই না, যে প্ল্যানে এসেছিলাম সেই প্ল্যানে তো হলোই না। যাই হোক, কিন্তু বিনা প্ল্যানেও যে এত ভালো একটা ট্যুর হয় মানে সত্যি, মানে একটা প্ল্যান করে এসেছি, সেই প্ল্যানটা ঠিক করে আমি এক্সিকিউট করতে পারলাম না বা করা হলো না। প্রাকৃতিক বিপর্যয়ের সাথে তো আমরা হাত নেই আমাদের, না? তো তবুও যা যা করলাম তোমরা ব্লগে দেখলে। আজকে আমরা কোথায় যাচ্ছি সত্যি কথা আমরা জানি না। একটা থ্রিলিং একটা ব্যাপার, মানে থ্রিলিং বলতে আমরা ভয়ের কোনো জায়গায় যাচ্ছি না, কিন্তু উত্তরাখণ্ডেরই কোনো একটা জায়গায় যাচ্ছি, কিন্তু সেই মতো কোনো প্ল্যান হয়নি। রাস্তা যেখানে যেখানে ভালো হবে সেখানে সেখানে যাব, মানে বিনা প্ল্যানেও এরকম করে মানে একটা এক্সাইটিং মোড চলে, সেটা আর কি খুব ভালো লাগছে। চলো, মানে যে যারা মানে আমাদের যে গাইডরা রয়েছে ভীষণই ভালো, ভীষণ। আর আমি যে গ্রুপটার সাথে এসেছি সেই গ্রুপটা অসম্ভব ভালো, মানে আমাকে এত ভালোভাবে গাইড করেছে সে বলার না। তো চলো, মানে দেখি, আমিও সারপ্রাইজ হব, তোমরাও সারপ্রাইজ হবে। আমি কোথায় যাচ্ছি, আজকে কোথায় স্টে করব কিছুই জানি না, মানে এরকমভাবে ট্যুরও হবে আমি ভাবতে পারিনি। মানে ভেবে এসেছিলাম আদৌ আসবো কিনা সেটাও আমি কনফিউজ ছিলাম, যে একা একা এরকম বেরিয়ে আসবো কিনা, কিন্তু আলটিমেটলি এসেছি। আর খুব সুন্দরভাবে ভোলে বাবারও দর্শন হয়েছে, হাই স্পিকে উঠেছি, এর থেকে বড় আর কি হতে পারে। চলো আজকে কোথায় কোথায় যাই। আর পাহাড়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আজকের মতো চোপতাকে টাটা বাই বাই। এইখানকার ট্রেকটা তো উইন্টারের ট্রেক, তো হ্যাঁ কোনো বছর পর আবার যখন ইচ্ছা হবে তো উইন্টার ট্রেকে আসব। আমাদের গাড়িতে আমাদের লাগেজ তুলে দিচ্ছি, এবার আমরা বেরিয়ে পড়ব। উত্তরাখণ্ডের সফরে আমার শেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চোপতা থেকে ফিরে যাবার পালা। এত সুন্দর একটা ঘুরতে যাওয়ার গ্রুপকে ছেড়ে যাওয়ার পালা। এত সুন্দর হঠাৎ করে তৈরি হওয়া একটা ট্রিপকে ছেড়ে যাওয়ার পালা। মনটা ভারাক্রান্ত। কিভাবে বলবো যে এই কদিনে আমরা কিভাবে একবারে মিলেমিশে গেছিলাম। কেউ কাউকে জানতাম না, কেউ কাউকে চিনতাম না। আর আমার যেহেতু এবার প্রথমবার এভাবে আসা, তাই সবার সাথে এভাবে যে মিশে যেতে পেরেছি সেটাই আমার কাছে একটা অ্যাচিভমেন্ট বটে। নিজেকে নিজের কাছে বুঝতে শিখেছি, নিজেকে কিভাবে সামলাতে হয় সবটা শিখেছি। যাই হোক, আমরা হঠাৎ প্ল্যান যেহেতু এবছরের আমাদের উত্তরাখণ্ডের সফরে, তাই এবারের উত্তরাখণ্ডের সফরের যখন ফিরে যাচ্ছি ঋষিকেশের পথে চোপতা ছেড়ে, তখন আমরা মাঝপথে আমাদের একটি মন্দির দর্শনের জন্য দাঁড় করানো হলো। মহাদেবের এতগুলি স্থান এবার এভাবে দর্শন হয়ে যাবে সত্যি ভাবার কল্পনার বিষয়। সারাটা ট্রিপ জুড়ে অঝোরে বৃষ্টি হয়েছে। এই যে নেমেছি, নামার পরও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, পাহাড়ে মেঘ ভেসে যাচ্ছে। কিভাবে যে এরকম দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে এত সুন্দর একটা ট্রিপ হয়ে গেল, ভগবান না থাকলে হয়তো এভাবে হতো না। দেখো সামনে লেখা রয়েছে যে ধসপ্রবণ এলাকা, রাস্তা। সামনে যে জায়গাটা ভেঙে গেছে রাস্তার, সেই রাস্তাটায় ধসই নেমেছিল। তাহলে বলতেই হবে না আমরা কতটা কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে এসেছি। চারিদিকে মানুষজন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা এসে পৌঁছেছি উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। ওঙ্কারেশ্বর মন্দিরটায় পৌঁছানোর আগে এর অভূতপূর্ব ব্যাপার, যেটা কেন, কি মন্দির, কিছুই জানতাম না। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য সব রকমের পুজো সামগ্রী পাওয়া যাবে। আপনারা চাইলে কিছু নিজের বাড়ির লোকের জন্য উপহার নিয়ে যেতে পারেন। অবশেষে আমরা হেঁটে সমস্ত চারিদিকের সমস্ত কিছু দর্শন করতে করতে
ওঙ্কারেশ্বরের মন্দিরে এসে উপস্থিত হই। মন্দিরটার তাৎপর্য বলবো, সেটা যখন শুনলাম তখন ভাবলাম, হ্যাঁ, ভগবান চান, তাই জন্যই আমরা এই জায়গাটায় এসে উপস্থিত হতে পেরেছি। কারণ প্রথমত যাওয়ার যেখানে কথা ছিল সেখানে তো ভগবানের মানে মহাদেবকে দর্শন করার উপায় হয়তো ছিল না। আমি এবছর অজান্তেই মহাদেবকে দর্শন করে প্রথমে তুঙ্গনাথ, তারপর দেউরিয়া তাল, এবং এটাও মহাদেবের স্থান যখন জানতে পারলাম। উত্তরাখণ্ডের উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির হলো একটি প্রাচীন হিন্দু মন্দির, যা কেদারনাথ এবং মদমহেশ্বরের দেবতাদের শীতকালে থাকার জায়গা। মানে কেদারনাথ এবং মদমহেশ্বরের দেবতারা কেদারনাথে মানে শীতকালে তো কেদারনাথে বরফ পড়ে যায়, মদমহেশ্বরেও বরফ পড়ে যায়, তখন তাকে তো পূজিত করতে হবে। তাই তার জন্য কেদারনাথ এবং মদমহেশ্বরের দেবতাকে এখানে এনে রাখা হয়। শীতকালের থাকার জায়গা, শীতকালের আবাসস্থল এই মন্দিরটি। মন্দির দেখা হয়ে গেল, এবার দেখি কোন মন্দিরটা দেখি। মানে সত্যি একটা কথা বিশ্বাস, মানে এইভাবে যে আমি তীর্থযাত্রা শুরু করব, সেটা আমার মানে আমি কোনোদিন এইভাবে, মানে এইভাবে মন্দিরগুলো দর্শন করব, এটা আমি কোনোদিন না ভেবেই দেখিনি। আমি সবসময় তো মানে ধরো ঘুরতে যাচ্ছি মজা করতে বা কি করতে, কিন্তু সত্যি কথা ভগবান না ডাকলে কোনো কিছুই হয় না। তাই হলো মানে প্রথম দর্শন হচ্ছে তুঙ্গনাথ, সেকেন্ড ওঙ্কারেশ্বর। এবার দেখি কোনটা কি হয়। বৃষ্টি তো পড়ছে, এভাবেই যতদূর যাওয়া যায় চলো। আচ্ছা, ওই দূরে একটা সঙ্গমস্থল দেখছেন, ওটা হলো অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরটি তো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত, এবং এই সঙ্গমস্থলটি থেকে 41 কিলোমিটার দূরেই হলো ওই দূরে আমাদের ওঙ্কারেশ্বর মন্দিরটি। অবশেষে আমরা ঋষিকেশে এসে পৌঁছাই। ঋষিকেশে যে একদিন স্টে করব সেটাও আমাদের এবার বাকেট লিস্টে ছিল না। সব প্ল্যানটাই সাডেন প্ল্যান এবং হঠাৎ প্ল্যান। আমরা ঋষিকেশে এসে পৌঁছেছি, তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঋষিকেশে এসে আমি, গুঞ্জা আন্টি, সোলাঙ্কি এবং যারা যারা ছিল, সীমাদি, অঙ্কনা আন্টি, পারমিতা আন্টি, ঋতব্রত, এবং সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, মেয়েরা মানেই শপিং, এটা তো মানতেই হবে। ঋষিকেশ প্রথমবার। ঋষিকেশে যে এবারে এভাবে আমার পদধূলি দিয়ে দিতে পারবো, সেটা কল্পনার অতীত। আমরা এবার ঋষিকেশের কিছু সাইট সিনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। এই মন্দিরটা হলো ঋষিকেশের সাচ্চা অক্কিলেশ্বর মন্দির, যেটি একটা প্রাচীন এবং সুন্দর মন্দির। মন্দিরটা একটি লক্ষ্মণ ঝোলার কাছে অবস্থিত। লক্ষ্মণ ঝোলাও বলা যায়, লক্ষ্মণ ঝোলাও বলা যায়। মন্দিরটির প্রধান আকর্ষণ হলো একটি বিশাল শিবলিঙ্গ, যা প্রায় 11 ফুট উঁচু এবং 7 টন ওজনের। আমরা ওখানে একজনকে ছোট গাইডকে নিয়েছিলাম, উনি আর কি আমাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছিলেন। মন্দিরটা মানে সবার কাছেই প্রাচীন এবং খুবই পবিত্র স্থান হিসেবে পরিচিত। মনে করে যে সবার কাছে এটা একটা মানে বিশেষ শক্তি আছে। যাই হোক, আমরা লক্ষ্মণ ঝোলার কাছে চলে এসেছি। লক্ষ্মণ ঝোলা নতুন করে তৈরি হচ্ছে। এবারে ঋষিকেশটা যে খুব ভালোভাবে ঘুরেছি ঠিক সেরকম নয়। এই যে লক্ষ্মণ ঝোলা তৈরি হচ্ছে নতুনভাবে, তাই নেক্সট বার মানে গেলে
খুব ভালোভাবে এক্সপ্লোর করব। আর ঋষিকেশে এই যে অলকানন্দা নদী, আর এই ভিউটা তুলেছি আমরা ঋষিকেশের যে বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে লাঞ্চ করতে হবে, সে লাঞ্চ করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম এবং রেস্টুরেন্টটা মানে অপূর্ব সুন্দর। ঋষিকেশে সবাই আসে হয়তো নিজেদের মেডিটেশন করাতে বা মানে ধ্যান করতে, কারণ এখানে এসে দেখছি এরকম মেডিটেশন জাতীয় ছবি বেশি। যাই হোক, ঋষিকেশে আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। এবছর আমি যে ঋষিকেশে ঘুরছি খুব ভালোভাবে এক্সপ্লোর করে হয়তো আপনাদের কাছে ব্লগটা দিতে পারলাম না। আমার যে ভিডিওগুলো তুলে রেখেছি সেগুলো আমি আমার নিজের জন্যই, নিজের স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই ব্লগগুলো গুছিয়ে রাখছি। কিন্তু পরের বার এলে আমি ঋষিকেশটা ভীষণ ভালোভাবে এক্সপ্লোর করব। আর সবাই নিজের মনস্কামনা পূরণ করার জন্য সবাই প্রদীপ ভাসাচ্ছে, এবং আমার প্রথম ব্লগটা যদি আপনারা দেখে থাকেন, আমি হরিদ্বারে আমার মনস্কামনা পূরণের জন্য আমি প্রদীপ ভাসিয়েছি। এটা হলো ঋষিকেশের সকাল। আমাদের হোটেলের টেরেস থেকে ভীষণ ভালো একটা ভিউ পাচ্ছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছিল, এতটা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হবেই না, গেছি বর্ষাকালে, বৃষ্টি তো হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, কিন্তু তবুও আমাদের কিন্তু ট্যুরের প্ল্যান ক্যান্সেল হয়নি বা কোনো কিছু হয়নি। হ্যাঁ, আমরা হেমকুণ্ড সাহেবের কাছে যেতে পারিনি, কিন্তু তুঙ্গনাথ দর্শন হয়েছে। তুঙ্গনাথের সময় এটা না হলেও আমরা যেভাবে তুঙ্গনাথকে দর্শন করেছি সেটা উনি চেয়েছেন তাই। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর কি বলবো, ফিরতে তো হবেই। একটা কোনো ট্রিপ শুরু করলে সেটা তো শেষ করতে হবে, তাই শেষ তো রয়েছে, কিছু শেষ না করলে আবার কিছু শুরু হয় না। আমরা ফেরার পথে দেখতে পেলাম যে এই অলকানন্দের জল কতটা বেড়ে গেছে। আমরা যখন ওপর থেকে নিচে নেমেছি, আমরা বলছি যে খুব ভালো সময় আমরা নেমেছি, কারণ ওপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চোপতাতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমাদের তো আর একটা ছোট জায়গায়, মানে আর একটা ওইদিকে সাইট সিন রয়েছে, সেই জায়গাটায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি। শুনলাম সেই জায়গাটার নাকি রাস্তাটা যদি একবার ধস নেমে বন্ধ হয়ে যায় তো 3-4 দিন আগে কখনোই খুলবে না। তাই আমরা নিজেদের সেফটির কথা ভেবেছি। এমনি বিপজ্জনক সময় আমরা এসেছি, বাড়ির লোক প্রচণ্ড পরিমাণে টেনশন করেছে, এবং ঘুরতে যখন আসছি সবাই বারণ করেছে যে যাস না, কিন্তু এসেছি। একটা ট্রিপ যখন প্ল্যান করে ফেলেছি, ভগবান চাইলে আমি ঠিক করে ঘুরতে পারবো, আর না চাইলে আর কি করে ঘুরবো, তাই না? এটা সব কিছুই আমাদের ভাগ্যের লেখনী। ভাগ্য যেভাবে আমাদের যে রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেভাবে আমরা এগোবো। তাই রাস্তা দিয়ে চলতে চলতে একটা কথাই বলবো যে পাহাড়কে ভালোবাসি এবং পাহাড়কে ভালোবেসেই এসেছি। ওই লোক দেখানো পাহাড়কে ভালোবাসলে এভাবে সমস্ত ট্রিপগুলো প্ল্যান কখনো হবে না। যাই হোক, এই যে বলছিলাম না পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সেটার প্রমাণ এখানেই দেখো, যে রাস্তার সাথে অলকানন্দা নদীটা পুরো প্লেন হয়ে যাচ্ছে। মানে আমরা ভয় পাচ্ছি যে আর একটু বৃষ্টি হলে জল তো রাস্তায় চলে আসবে এবং রাস্তা বন্ধ হয়ে যাবে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেছি ধারী দেবীর মন্দিরে। ডাবটা কেন? এই ডাবটা কেন? নারকোল এখানে ডাব ফাটাতে হবে, না হলে তুই পূর্ণটা করতে পারবি। মাঝে মাঝে নিজের প্রতিই নিজে কিছুটা অবাক হই, কারণ হিমালয়ে গিয়ে ঘুরে চলে এলাম,
মানে এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। আমি এখন যে অঞ্চলটায় রয়েছি সেটা হলো উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে। চারিদিকে যে পাহাড় পর্বত সেটা হলো গাড়োয়াল হিমালয় পর্বত। ধারী দেবীর মন্দির এখন এসে আমরা পৌঁছেছি। ধারী দেবীর মন্দিরটা হলো উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দীর তীরে অবস্থিত। এই যে নদীটা দেখছেন এটা হলো অলকানন্দা নদী। শ্রীনগর মানে এটা কাশ্মীর নয়, কিন্তু উত্তরাখণ্ডেও একটি শ্রীনগর নামে একটি জায়গা রয়েছে। আচ্ছা, তাহলে বলি যে মানে ধারী দেবীর মন্দিরটা কেন, নাম কেন। এখানে ধারী দেবীর মন্দিরটা পুজো করা হয় একটা অন্য রূপের একটা মূর্তি। ধারী দেবীর মূর্তির এখানে উপরের অংশটা রয়েছে, কিন্তু নিচের অংশটা রয়েছে কালী মঠে। এবার এর কারণ কি কি বৃত্তান্ত, এটা বলতে গেলে বলা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী যে মানে একটি বন্যা হয়েছিল, হিমালয়ে বন্যা হয়েছিল, যেখানে দেবীর মূর্তিটি একটি পাথরের সঙ্গে আটকে যায় এবং গ্রামবাসীরা সেই দেবীর কান্না শুনে সেই দেবীর কান্না শুনতে পেয়েছিল এবং দেবীর কান্না শুনে আওয়াজ পেয়ে তারা সেই মূর্তিটিকে পায় এবং মূর্তিটি যেহেতু এই অঞ্চলে পাওয়া গেছিল তাই এই অঞ্চলে মূর্তিটিকে স্থাপন করা হয়। ধারী দেবীর মন্দির নাম কেন? ধারী দেবীকে বলা হয় উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী। এই দেবীকে উত্তরাখণ্ডের অভিভাবক এবং চর গ্রামের রক্ষক হিসাবেও বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে দেবীর প্রতিমা দিনের মধ্যে 3 বার তার রূপ নাকি পরিবর্তন করে। সকালবেলা দিকে বাচ্চা মেয়ের মতো, দুপুরবেলার দিকে আমাদের মিডিল এজের ওমেনদের মতো এবং সন্ধ্যের দিকে বয়স্ক মহিলার মতো। আর ধারী দেবীর মন্দির 108টি সতীপীঠের মধ্যেও পড়া যায়, যেহেতু এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য ভিতরটা তো দেখাতে পারলাম না। আপনারা আসুন, এসে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই এবছরের মতো 2025 উত্তরাখণ্ডের সফর শেষ। আপনাদের আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। যদি না ভালো লেগে